আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের চট্টগ্রাম বোর্ড 2022 সালের একটি প্রশ্ন সলভ নিয়ে হাজির হয়েছি। যেহেতু এইচএসসি পরীক্ষা 2024 খুবই সন্নিকটে, সুতরাং সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত আজকে আমাদের এই সেশনটা। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে আমরা পরীক্ষা পর্যন্ত, একদম পরীক্ষার আগদিন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের এই বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ দিয়ে যাব রসায়ন, পদার্থ এবং গণিত বিষয়ের উপর। তো আমরা আজকে একটি প্রশ্ন নিয়েছি চট্টগ্রাম বোর্ড, আমরা একটু সলভ করি। আমাদের হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে যে উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ডান পাশে একটি পাত্র দেওয়া আছে। এই পাত্রের মধ্যে 1.5 গ্রাম লোহার একটি আকরিক আছে। এখানে লোহার আকরিক বলা আছে, সাথে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করে এটার মোট আয়তন করা হয়েছে 100 মিলিলিটার একটা দ্রবণ, অর্থাৎ এই দ্রবণটার পরিমাণ হচ্ছে 100 মিলিলিটার। এবং উক্ত দ্রবণের 20 লিটারকে টাইট্রেট করতে 0.03 এম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 85 মিলিলিটার প্রয়োজন হয়। 4টা প্রশ্ন এখানে দেওয়া আছে। আমরা জানি যে আমাদের বোর্ড পরীক্ষায় মোট 4টি প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন ক 1 মার্কস, খতে যে প্রশ্নটা থাকে সেটা 2 মার্কস, গতে যে প্রশ্নটা থাকে সেটা 3 মার্কসের এবং গহতে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে 4 মার্কসের। তা আমরা ধারাবাহিকভাবে প্রথম যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে টলেন বিকারক কী? টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের 10% দ্রবণকে আমরা বলবো টলেন বিকারক। আমরা যদি একটু লিখে দিই, যেহেতু আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা একটু সুন্দরভাবে দিব যে অ্যামোনিয়া মিশ্রিত, ওকে, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট এর দ্রবণকে টলেন বিকারক বলা হয়। ওকে, টলেন বিকারক বলা হয়। ওকে, আমরা এতটুকু লিখতে পারলে 1 মার্কস। আমাদের 1 মার্কসের জন্য এর চেয়ে বেশি লেখার দরকার নেই। যে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, এখানে নিয়মটা হচ্ছে যেহেতু আমরা রসায়ন লিখতেছি, কেউ যদি অ্যামোনিয়াটাকে কথায় লিখে দেয় দ্যাটস এনাফ, কেউ যদি সংকেতের মাধ্যমে লিখে দেয় দ্যাটস এনাফ। যেহেতু খাতাটা কেমিস্ট্রি টিচারই দেখবেন, সুতরাং এক্ষেত্রে অ্যামোনিয়াটা সংকেত আকারে লিখলেও এটা ভুল হবে না। তাহলে অ্যামোনিয়া দ্রবণ, আসলে অ্যামোনিয়া দ্রবণ বলতে আমরা কাকে বুঝি? দ্যাট মিনস অ্যামোনিয়ার সাথে যখন দ্রবণ তৈরি করা হবে পানি যোগ করে, দ্যাট উইল বি হবে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ অ্যামোনিয়া দ্রবণ বলতে আমরা অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বুঝি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার। 10%, এখানে একটা ব্যাপার আছে, এটা পার্সেন্ট সলিউশন অর্থাৎ শতকরা দ্রবণ। এই পার্সেন্ট সলিউশন আবার কয়েক রকম হতে পারে। সেটা হচ্ছে আমার W/W, ওকে, তারপরে হচ্ছে W/V, ওকে, দেন V/B, ওকে, দেন B/W। 4টার যে কোনোটা একটা হতে পারে। 10% সিলভার নাইট্রেটের দ্রবণকে আমরা বলছি টলেন বিকারক। এখন এটা 10% অ্যাকচুয়ালি কোন বিকারকটা, এখানে কোন পার্সেন্ট সলিউশনটা? সাধারণতভাবে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আমরা নিচ্ছি, এটা দ্রবণটা হচ্ছে একটা জলীয়, দ্যাট ইজ অ্যাকোয়াস। 10% সিলভার নাইট্রেটের দ্রবণ, 10% সিলভার নাইট্রেটের দ্রবণ, সেটা W/W হতে পারে, W/V হতে পারে, V/B হতে পারে, B/W হতে পারে। তো আমরা এটা ক্লারিফিকেশন আমার দেওয়ার দরকার নেই, এটা জটিলতা সৃষ্টি না করে আমরা লিখে দিব অ্যামোনিয়াম দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণকে আমরা বলবো টলেন বিকারক। ওকে, আমরা অ্যালডিহাইড এবং কিটোন অধ্যায়ে এদের অ্যালডিহাইড এবং কিটোনকে কীভাবে পৃথক করা যায় বা তাদের কিভাবে নিশ্চিত পরীক্ষা করা যায়, সেক্ষেত্রে টলেন বিকারক একটা বিশেষ ভূমিকা রাখে।
ওকে, আমাদের টলেন বিকারকের সংজ্ঞাটা শেষ হয়ে গেল। দেন 2 নম্বরে বলা আছে পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ কেন। ওকে, পিরিডিনের সংকেত তাহলে আমাকে প্রথমে জানতে হবে, দেন জানতে হবে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কী বা অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমি অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। আমরা একটু বেসিকটা একটু আলোচনা করি। অ্যারোমেটিক, ওকে, অ্যারোমেটিক যৌগ এই শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যারোমাস থেকে। অ্যারোমাস শব্দের অর্থ হচ্ছে আমাদের সুগন্ধি। ওকে, তাহলে অ্যারোমেটিক যৌগ, এই অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য আমার কিছু বৈশিষ্ট্য জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী আমরা একটু যদি বলি। অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য প্রথম যে বৈশিষ্ট্যটা সত্যটা সেটা হচ্ছে যৌগটাকে হতে হবে চাক্রিক। যৌগটা যদি মুক্ত শিকল হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। আমার প্রথম সত্য হচ্ছে সেটা হবে চাক্রিক যৌগ হতে হবে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হওয়ার প্রথম সূত্র হচ্ছে চাক্রিক যৌগ হতে হবে। ওকে, 2 নম্বর হচ্ছে কার্বনের, অর্থাৎ এখানে যে কার্বন থাকবে, যেহেতু এটা জৈব যৌগ, কার্বনের সংকরায়ন সেটা হবে sp2 সংকরায়ন হবে। কার্বনের সংকরায়ন হবে sp2 সংকরায়ন, এবং সেটা হাকেল তথ্য বা হাকেল নিয়ম বা হাকেল রুলস, আমরা যেটাই বলি হাকেল রুল মেনে চলবে। হাকেল রুল কি? সেখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে 4n+2, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। এখন n কি? n হচ্ছে চক্রের সংখ্যা। যদি চক্র একটা হয় n এর মান 1, চক্র যদি 2টা হয় তাহলে n এর মান 2, চক্র যদি 3টা হয় তাহলে n এর মান 3। এইভাবে পর্যায়ক্রমে আমরা সেটা নির্ধারণ করব, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। আমরা একটু যদি বলি দ্যাট ইজ 4n+2, n এর মান যদি 1 বসাই তাহলে সেটা হয় 6, n এর মান যদি 2 বসাই তাহলে সেটা হয় 10, n এর মান যদি 3 বসাই তাহলে সেটা হয় 14, n এর মান যদি হচ্ছে আমি 4 বসাই তাহলে সেটা হয় 18। তাহলে এই যে 6, 10, 14 and 18 এই সংখ্যাগুলো আরও আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় হাকেল সংখ্যা। আবার অ্যারোমেটিক যৌগর এই হাকেল তথ্যের উপর ভিত্তি করে সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে নন অ্যারোমেটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। আমরা এটার উপর একটা বিস্তৃত ক্লাস দিয়ে রেখেছি, সেটা আমরা আশা করি সবাই সেই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য তার কিছু বাউন্ডিং কন্ডিশন থাকে। সেটা কি? যেমন আমরা যদি দেখি, এটা 4 নম্বর, আমরা সবাই একটু খেয়াল করি আবার। অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য আমার বৈশিষ্ট্য হচ্ছে সেটা চাক্রিক যৌগ হতে হবে, কার্বনের সংকরণ sp2 হতে হবে, হাকেল তথ্য মেনে চলতে হবে। ওকে, আরেকটা যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলতেছি এরকম, সেটা হলো যেমন আমার এখানে সিঙ্গেল, যেমন A সিঙ্গেল, B তারপরে ডাবল, C সিঙ্গেল, দেন আবার D ডাবল, অর্থাৎ সিঙ্গেল ডাবল এইভাবে পর্যায়ক্রমে আবর্তন হবে। অথবা যেমন হচ্ছে এখানে A প্লাস সিঙ্গেল, B দেন ডাবল, C সিঙ্গেল, D ডাবল এইভাবে আবর্তিত হবে। অথবা A মাইনাস দেন সিঙ্গেল, B ডাবল, C সিঙ্গেল দেন D ডাবল এইভাবে আবর্তিত হবে। অথবা অনেক সময় এখানে ব্যাকেন্ড অরবিটালও থাকতে পারে, দেন ব্যাকেন্ড অরবিটাল, দিস ইজ B সিঙ্গেল বন্ড, দেন C ডাবল বন্ড, দেন আবার হচ্ছে সিঙ্গেল বন্ড D, দেন ডাবল বন্ড E এইভাবে থাকতে পারে। অথবা আমার এটা হচ্ছে এখানে লন পেয়ার ইলেকট্রন থাকতে পারে, দেন সিঙ্গেল বন্ড, দেন ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড D ডাবল বন্ড E এইভাবে থাকতে পারে। এরকম যে কোনো একটা সত্য যদি সে কন্ডিশন অ্যাপ্লাই করে তাহলে আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। অর্থাৎ এটাও অ্যারোমেটিক যৌগের 4 নম্বর বৈশিষ্ট্য। আমরা একটু দেখি পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা কিভাবে ব্যাখ্যা দিই। তাহলে প্রথমে জানতে হবে পিরিডিনের সংকেত কি। পিরিডিনের সংকেত হচ্ছে এরকম। ওকে, আমরা যদি একটু দেখি পিরিডিনের সংকেত, এখানে একটা নাইট্রোজেন পরমাণু থাকে, সিঙ্গেল, আমরা যদি দেখাই সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল এইভাবে আছে। এইভাবে হচ্ছে আমাদের একটা পিরিডিনের সংকেত আমি দেখাতে পারি। অথবা এইভাবে আঁকা যেতে পারে, যেটাকে আমরা বলছি ক্যানোনিক্যাল স্ট্রাকচার।
ক্যানোনিক্যাল স্ট্রাকচার অথবা এটার আরেকটা নাম হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ pi electrons, these two types of compounds can be represented as canonical structure and resonating structure. So if the first pi bond is here, then single, then double, then single, then double, this is nitrogen, it is also canonical structure of pyridine. ওকে, আমরা দুটোই দেখাতে পারি। সুতরাং কেউ যদি বলে যে স্যার আমি তো এইটা লিখতে চাচ্ছি, এটা কেন হলো, দুটোই কারেক্ট, কারণ দুটো হচ্ছে, একটি হচ্ছে আরেকটার ক্যানোনিক্যাল স্ট্রাকচার অথবা রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা যদি একটু ফলো করি, এখানে এই যৌগটা চাক্রিক, কারণ কার্বন যেই প্রান্ত থেকে শুরু হচ্ছে ঘুরে 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 শেষ কার্বনটা আবার প্রথম কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, সুতরাং এটা একটা চাক্রিক যৌগ। কার্বনের সংকরণটা কি হতে পারে? ওকে, আমরা যদি একটু আলাদাভাবে দেখি, সিঙ্গেল, ওকে ওকে, যেমন এখানে আছে সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, প্রত্যেকের সাথে আমার হাইড্রোজেন আছে, আমার হাইড্রোজেন আছে, আমার হাইড্রোজেন আছে, আমার হাইড্রোজেন আছে, আমার হাইড্রোজেন আছে। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি এই ঘটন হচ্ছে আমার পিরিডিনের ঘটন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনের সংকরায়ন কি, কার্বনের সংকরায়ন কি, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন। কার্বনের সংকরায়ন যদি আমরা বের করি, তাহলে স্ট্যাটিক নাম্বার মেথড, এই স্ট্যাটিক নাম্বার মেথডটা আমরা একটু ফলো করি, যে স্ট্যাটিক নাম্বার মেথডটা কীভাবে আমরা কার্বনের সংকরায়ন নির্ণয় করব। এখানে যে কার্বন, সেই কার্বনের আমরা জানি কার্বনের ক্ষেত্রে তার ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 6। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ব্যালেন্স ইলেকট্রন, বা গিভ দ্য ডেফিনেশন অফ ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রনের সংজ্ঞা কী? ব্যালেন্স ইলেকট্রন বা ব্যালেন্সই বলে এটাকে সংক্ষেপে, ইন এ ব্রিফ, অথবা সংক্ষেপে আমরা বলতে পারি এটাকে বলা হয় ব্যালেন্সি। ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা বলবো ব্যালেন্স ইলেকট্রন। কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা রয়েছে 4, অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা যদি 6 হয়, প্রথম কক্ষপথে আছে 2, দেন দ্বিতীয় কক্ষপথে আছে আমার 4টা, সুতরাং কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 4। তাহলে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। ওকে, এটা হচ্ছে আমার কার্বনের ব্যালেন্স ইলেকট্রন 4। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে এই কার্বনের ক্ষেত্রে কয়টা বন্ধন আছে, 4টা ইলেকট্রন থাকার কথা, 1, 2, 3, 4, 4টা ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করেছে। এই ইলেকট্রনগুলোকে বলা হয় বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রনস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দোজ ইলেকট্রনস হুইচ আর বন্ডেড উইথ আদার মলিকুল। যখন অন্য কোনো মৌলের সাথে এরা বন্ধন গঠন করবে, যেই ইলেকট্রনগুলো, সেগুলোকে আমরা বলবো বন্ডিং ইলেকট্রন। তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন হচ্ছে আমার 4। দেন আমরা বের করব নন বন্ডিং ইলেকট্রন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নন বন্ডিং ইলেকট্রনস? নন বন্ডিং ইলেকট্রনস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রনস বা দোজ ইলেকট্রনস হুইচ আর নট বন্ডেড উইথ আদার মলিকুল। যে সমস্ত ইলেকট্রনগুলো অন্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করে না, তারা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। অ্যান্ড নন বন্ডিং ইলেকট্রন ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4 মাইনাস বন্ডিং ইলেকট্রন হচ্ছে 4, দেন 4 - 4 দ্যাটস ইকুয়াল টু 0। দেন আমরা এখান থেকে বের করতে পারবো নন বন্ডিং ইলেকট্রন থেকে আরেকটা জিনিস আমরা বের করব, সেটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, LPE, L for lone pair, P for pair and E for electron. It can be written as non-bonding electron divided by 2. তাহলে non-bonding electron হচ্ছে 0 divided by 2, that's 0. তাহলে হচ্ছে আমার নন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে 0। আমি লন পেয়ার ইলেকট্রন পেয়ে গেছি 0। এখন আমি আসি, আমার স্টেরিক নাম্বার বের করার জন্য দুটো জিনিস লাগে। ওকে, স্টেরিক নাম্বার, এটার জন্য বের করতে গেলে আমার লাগে হচ্ছে লন পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ডস। তাহলে আমরা একটু আগে দেখলাম লন পেয়ার ইলেকট্রন পাইলাম আমরা 0। সিগমা বন্ধন কত? এই কার্বনের জন্য আমার সিগমা বন্ধন, দিস ইজ সিগমা বন্ধন, দিস ইজ সিগমা বন্ধন, দিস ইজ সিগমা বন্ধন, দিস ইজ পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন হচ্ছে আমার 3। তাহলে 0 + 3 = 3। তাহলে কোনো একটা মৌলের যদি স্ট্যাটিক নাম্বার হয় 3, তাহলে ওই যৌগটার হাইব্রিডাইজেশন হচ্ছে আমার sp2, কারণ s এর জন্য 1 আর p এর জন্য 2, তাহলে 2 এর একে 3, অর্থাৎ sp2 সংকরায়ন। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কার্বনের সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন,
এই কার্বনের সংকরণ হচ্ছে আমার sp2 সংকরায়ন, এই কার্বনের সংকরণ হচ্ছে আমার sp2 সংকরায়ন, এই কার্বনের সংকরণ হচ্ছে আমার sp2 সংকরায়ন, এই কার্বনের সংকরণ হচ্ছে আমার sp2 সংকরায়ন। অল আর sp2 হাইব্রিডাইজড, অল আর sp2 হাইব্রিডাইজড ইলেকট্রন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর যে সত্যটা ছিল যেখানে কার্বনের সংকরায়ন হবে sp2 সংকরায়ন, সেটা হয়েছে, এটা একটা চাকরিক যৌগ হয়েছে। এবং 3 নম্বর যে সত্যটা সেটা হচ্ছে আমরা একটু দেখব এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত। ওকে, সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা আমরা একটু ডিটেলস আঁকি। কার্বন 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 দেন নাইট্রোজেন। ওকে, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল অ্যান্ড ডাবল। দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন অ্যান্ড দিস ইজ হাইড্রোজেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন 1 2 1 2 1 2। এখানে আরেকটা ব্যাপার আছে, এই নাইট্রোজেনের লন পের ইলেকট্রন আছে দুটো। তাহলে এই লন পের ইলেকট্রনটা কোথায় থাকবে? ইজ ইট ইন ইনার সাইড অর ইজ ইট ইন আউটার সাইড? নাইট্রোজেনের যেই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে দ্যাট ইজ লন পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনটা কোথায় থাকবে? এটার লোকেশনটা কোথায়? এটা লোকেশনটা হবে যখন কোনো একটা এটা একজোড়া যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সেটা থাকবে বাহিরের দিকে, 2 জোড়া যদি থাকে তাহলে 1 জোড়া থাকবে বাহিরের দিকে, 1 জোড়া থাকবে ভিতরের দিকে। তাহলে এই যে 2 জোড়া লন পেয়ার, 1 জোড়া যে লন পেয়ার ইলেকট্রন সেটা বাইরে চলে গেছে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি সঞ্চরণশীল পাই ইলেকট্রন এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। তাহলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন 2 + 2 + 2 দ্যাটস ইকুয়াল টু 6। তাহলে 6টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। ইজ ইট হাকেল সংখ্যা? অথবা আমি যদি হাকেল তথ্য দিয়ে বের করি দ্যাট ইজ 4n + 2 = সঞ্চরণশীল পাই ইলেকট্রন অ্যান্ড এখানে একটা চক্র আছে অনলি একটা। আমরা যদি চক্রটাকে এইভাবে ডিফাইন করি সিঙ্গেল ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল দেন ডাবল, তাহলে এইটা হচ্ছে একটা চক্র। তাহলে এই চক্রটার জন্য n এর মান 1 দেন 2 দ্যাট ইজ 4 + 2 দ্যাট ইজ 6 সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। যেহেতু সঞ্চরণশীল পাই ইলেকট্রন 6টি, সুতরাং এটা হাকেল তথ্য মানে, তাহলে সবগুলো কন্ডিশন এটা মেনে চলেছে। আবার যদি দেখি দিস ইজ সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম এ দেন সিঙ্গেল, বি ডাবল দেন সি দেন সিঙ্গেল দেন ডি দেন ডাবল, এইভাবে যদি থাকে তাহলে সেটাও একটা কন্ডিশন, সেটাও মেনেছে। সুতরাং সবগুলো সত্য যদি মানে তাহলে আমি বলতে পারি প্রিডিন হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। এতগুলো জিনিস এখানে লিখতে হবে যদি সঠিকভাবে আমরা লিখতে চাই। আর সংক্ষেপে লিখতে চাইলে আমরা তো খাতায় অনেক সংক্ষেপে লিখে ফেলি। ওকে, এবার আমরা করছি গ নাম্বার। বলা আছে এ পাত্রে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। ওকে, এখানে এ পাত্রে আকরিকে ভেজালের কথা কেন বলা হলো? হোয়াট ইজ ইম্পিউরিটি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইম্পিউরিটি ইন দ্য অর? একটা আকরিকের মধ্যে ইম্পিউরিটি বলতে আমরা কী বুঝি? যেমন আমরা যদি বলি এটা হচ্ছে একটা আয়রনের আকরিক, এখানে আছে ম্যাগনেসিয়ামের, এখানে আছে ক্যালসিয়ামের, এটা আছে জিঙ্কের, এটা আছে অ্যালুমিনিয়ামের। তাহলে আমি এখানে যেমন আমি আয়রনের একটি আকরিক নিতেছি, আয়রনের একটা আকরিক এখানে আছে এটা ম্যাগনেসিয়ামের, এটা অ্যালুমিনিয়ামের, এটা ক্যালসিয়ামের, এটা জিঙ্কের। তাহলে আমার টার্গেট আকরিক হচ্ছে জিঙ্ক, তাহলে এটা হচ্ছে আমার আকরিক। আর বাকি যেগুলো কিন্তু এটা আমার টার্গেট জিনিস না, এগুলো হচ্ছে আমার আকরিক না, এগুলোকে বলা হয় ধাতু মল, এগুলোকে বলা হয় ধাতু মল। এবং এই ক্ষেত্রে ধাতু মলগুলোই ইম্পিউরিটি হিসেবে কাজ করে, আর যেটা আমার টার্গেট থাকবে সেটা হচ্ছে আমার আকরিক হিসেবে কাজ করবে, অর্থাৎ সেটা আমার মূল জিনিস। একটা প্রশ্ন পরীক্ষা আসে যে সকল আকরিকই ধাতুমল, কিন্তু সকল ধাতুমল আকরিক নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সকল ধাতুমল কিন্তু আকরিক নয়, আমার আকরিকটা হচ্ছে মাঝখানেরটা। তো এখন এটার মধ্যে আমার যেই মূল যৌগটা ছিল সেই যৌগটার মধ্যে আয়রনের আকরিক, লোহার আকরিক, সেই লোহার আকরিকের মধ্যে আমার ভেজাল আছে। তাহলে সেই ভেজালের পরিমাণটা আমাকে বের করতে হবে যে এ পাত্রে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ, এটা ভেজালের শতকরা পরিমাণ আমি কীভাবে বের করব। মজার ব্যাপার, আমরা একটু দেখি তাহলে বিক্রিয়াটা করি। এ পাত্রে ভেজালের পরিমাণ, এখানে কিন্তু একটা কথা আবার বলে দিছে, উক্ত দ্রবণের 20 মিলিলিটারকে টাইট্রেট করতে 0.03, তাহলে উক্ত দ্রবণের 20 মিলিলিটারকে টাইট্রেট করতে, তাহলে এখানে আছে লোহা, ওকে, এটা হচ্ছে আয়রন।
Then it has a sulfuric acid, that means S2SO4. This is sulfuric acid. তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কিনা, is it possible or not, or if iron react with sulfuric acid or not? Yes, it will react with sulfuric acid because the activity of sulfuric acid located in the upper side than hydrogen in activity series or reactive series. অর্থাৎ আমরা জানি যে আমাদের যে সক্রিয়তা সিরিজ আছে সেই সক্রিয়তা সিরিজে আয়রনের অবস্থান হাইড্রোজেনের উপরে, এবং সেটা যদি আরও মনে রাখতে চাই সেটা মনে রাখার একটা ছন্দ আকার আমরা বলি, সেটা হচ্ছে কে না কে ম্যাকগাইভার এলে যেন ফিরে পাবে হায়, কোথায় হাজি আজি পিটাবে আমাকে। এই হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের উপরে আছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এবং লেড, এবং হাইড্রোজেনের নিচে আছে হচ্ছে আমার কপার, হাইড্রোনিয়াম, সিলভার, প্লাটিনাম অ্যান্ড গোল্ড। তাহলে হাইড্রোজেনের উপরে যারা আছে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এভাবে লবণ প্রস্তুত করতে পারে। সুতরাং বাকিগুলো কিন্তু পারে না, পারে বিশেষ শর্ত সাপেক্ষে, তাপমাত্রা, চাপ এগুলোর যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে করবে। তাহলে কি করবে, যেহেতু এটা সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থানের আয়রনের অবস্থান হাইড্রোজেনের উপরে, সুতরাং অ্যাসিড থেকে আয়রন হাইড্রোজেনকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে তার অবস্থান দখল করবে, দ্যাট উইল বি ফারাস সালফেট, দেন হবে হাইড্রোজেন। তাহলে এখান থেকে তাহলে উদ্দীপকে উক্ত দ্রবণে 20 মিলিলিটার টাইট্রেট করতে, তাহলে এখন আমরা যেটা পাইলাম টাইট্রেট এটার পড়ার পর, অর্থাৎ এই বিক্রিয়া করার পর পাইলাম ফেরাস সালফেট। এই ফেরাস সালফেট নিব আমি 20 মিলিলিটার, এখান থেকে নিয়ে নিব। দ্যাট মিনস এখানে পাত্র আছে, এই পাত্র থেকে ছোট একটা পাত্রে আমি এখান থেকে 20 মিলিলিটার নিয়ে নিলাম। আমি কিন্তু এটা ঘনমাত্রা বলে দেয়নি। দেন টাইট্রেট করতে 0.03 m পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর 85 মিলিলিটার প্রয়োজন হয়। তাহলে এখন বিক্রিয়াটা করাতে হবে। প্রথম তো এটা ফেরাস সালফেট গেল, এবার এই ফেরাস সালফেট বিক্রিয়া করবে হচ্ছে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, অর্থাৎ KMnO4 এর সাথে। ওকে, খুব মজার একটা ব্যাপার। তো ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে কি না, ইজ ইট রিয়েক্ট উইথ পটাশিয়াম সালফেট রিয়েক্ট উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট? নো, দিস রিয়েকশন ইজ নট পসিবল until I use sulfuric acid, concentrated sulfuric acid, not any kind of sulfuric acid, not dilute, not medium concentrated, it will be 100% concentrated sulfuric acid. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি এই বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড সরবরাহ না করব, বিক্রিয়াটা সম্পাদন করবে না। কেন করবে না? কারণ আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকে লঘু সালফিউরিক অ্যাসিড কিংবা পাতলা সালফিউরিক অ্যাসিড, মধ্যম গাঢ় সালফিউরিক অ্যাসিড, এদের জারণ ধর্ম থাকে না। যার কারণে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার পরই বিক্রিয়া ঘটবে। সেখান থেকে বিক্রিয়া কী হবে, যেহেতু সালফিউরিক অ্যাসিড দিয়েছি, এখন এই বিক্রিয়াটা অম্লীয় মাধ্যম সৃষ্টি করেছে। অম্লীয় মাধ্যমে আমার ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হয়। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে Fe2SO4 ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হবে, পটাশিয়াম সালফেটে পরিণত হবে, দেন ম্যাঙ্গানিজ সালফেট ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হবে। ওকে, দেন লাস্টে উৎপন্ন হবে পানি, দ্যাট ইজ H2O। এখানে পটাশিয়াম দুটো, দেন দুটো, আমরা এক আছে 2 দিয়ে গুণ করলাম, ম্যাঙ্গানিজ দুটো হয়ে গেছে 2 দিয়ে গুণ করে দিলাম। তো ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হবে। টু বি নোটেড হিয়ার ভেরি majestically that while using sulfuric acid in the solution of potassium permanganate solution, then they will react and ferrous sulfate converted into ferric sulfate ion, ferric sulfate solution, এটাতে পরিণত হয়ে যাবে। ওকে, এবং ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা একটু সমতা করব, দেখি পটাশিয়াম দুটো, ম্যাঙ্গানিজ দুটো। এখানে আমার অক্সিজেন হচ্ছে 4 × 8, যত অণু অক্সিজেন তত অণু পানি, তাহলে 8 অণু পানি। হাইড্রোজেন হচ্ছে তাহলে 8 × 16, 8 অণু দিয়ে দিলাম, 8 × 16। এখানে ফেরাস সালফেট দিয়ে 10, তাহলে এখানে সালফেট হচ্ছে 10 আর এখানে 18টি। তাহলে এখানে যদি আমি 5 দিই, তাহলে 3 × 5 = 15, 16, 17, 18 মিলে গেছে আমার বিক্রিয়াটা। দিস ইজ দ্য ফাইনাল রিয়েকশন while reacting with ferrous sulfate, potassium permanganate and sulfuric acid. This reaction will must important for solving this problem.
এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে এই বিক্রিয়াটা আমাকে সমতা করে সলভ মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়াটার উপরই আমি এখন আমার যে তথ্য যে ডাটা দেওয়া আছে সেটা দিয়ে আমি অঙ্কটা সলভ করব। কি বলা আছে? বলা আছে উক্ত দ্রবণের 20 মিলিলিটারকে টাইট্রেট করতে, তাহলে উক্ত দ্রবণ কার ছিল? ফেরাস সালফেটের। 0.03 এম পটাশিয়াম পারম্যাঙ্গানেট 85 মিলিলিটার, এটার কথা বলা আছে। এ পাত্রে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ, আমার ভেজাল মানে কার? আয়রনের ভেজালের পরিমাণ বের করতে হবে। তার মানে আমি এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে এই ফেরাস সালফেটে কতটুকু আয়রন আছে। তাহলে আমি এখানে নিয়েছি কতটুকু? এটা নিয়েছি হচ্ছে আমি 20 মিলিলিটার। 20 মিলিলিটার কত? 100 মিলিলিটার কত আছে সেটা আমরা বের করে ফেলবো। ওকে, তাহলে এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো যেটাকে আমরা বলছি স্টিওসিমেট্রিক ফর্মুলা। হোয়াট ইজ স্টিওসিমেট্রিক ফর্মুলা? স্টিওসিমেট্রিক ফর্মুলাটা হচ্ছে এটার মোল সংখ্যা ডিভাইডেড, যেটা আমার লাগবে এটা আমার অজ্ঞাত রাশি, এটা আমার জানা রাশি। এখন এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের যে দ্রবণ, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। পরীক্ষায় আসে প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা পূর্ব থেকে জানা যায়, সেটাকে আমরা বলতেছি প্রমাণ দ্রবণ। এবং আরও যদি স্পেসিফিক বলি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা যখন আমরা কোনো দ্রবণ তৈরি করব সেটাই প্রমাণ দ্রবণ হিসেবে কিন্তু আমরা কাউন্ট করি। প্রমাণ দ্রবণ আমরা ঘনমাত্রাটা জানবো, তাহলে এটা ঘনমাত্রা জানা আছে, সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটা আমার প্রমাণ দ্রবণ। তাহলে এটার সাথে আমার এটার একটা রিলেশন দাঁড় করাতে হবে, সেই রিলেশনটা হচ্ছে আমার স্টিওসিমেট্রিক ফর্মুলার মাধ্যমে করতে হবে। তো আমরা যদি একটু দেখি কিভাবে করব, আমরা প্রথমে এটাকে নাম্বার অফ মানে মোল সংখ্যা অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই হচ্ছে 10 ইকুয়াল টু মোল সংখ্যা অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ডিভাইডেড বাই 2। এই দুটার মধ্যে যেহেতু এটা বের করতে হবে, এটা জানা আছে, এই দুটার মধ্যে আমরা রিলেশন দাঁড় করাবো, বাকিগুলো আমার জানার দরকার নেই। তো আমি যেহেতু একটু বলেছি যেটা হচ্ছে স্টিওসিমেট্রিক ফর্মুলা ইউজ করেছি, আমরা অনেকেই হয়তো বা স্টিওসিমেট্রিক ফর্মুলাটা জানি না, সংখ্যানুপাতিক সমীকরণ বা কি বলে ফর্মুলাটা আমরা অবগত না। তো একটু অবগত করার জন্য আমি একটু বিক্রিয়াটাকে অ্যানালাইসিস করে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। দ্যাট ইজ, এটা হচ্ছে AA প্লাস BB বিক্রিয়া করে C উৎপন্ন করলো প্লাস D উৎপন্ন করলো। স্টিওসিমেট্রিক ফর্মুলা আমাকে বলতেছে এই প্রথম বিক্রিয়ক N, এটার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার যে সহগ, এটা ইকুয়াল টু হবে দ্বিতীয় বিক্রিয়ক যেটা আছে সেটার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, ইকুয়াল টু আছে উৎপাদ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। যে দুটো আমাদের দরকার, অর্থাৎ যে দুটার মধ্যে আমরা রিলেশন আনবো সে দুটার মধ্যে আমরা সম্পর্ক নিব, যে কোনোটা আমরা নিতে পারি। স্টিওসিমেট্রিক ফর্মুলাটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, অনেক কঠিন সমস্যার সমাধান করার জন্য এটা সহজেই ব্যবহার করা যেতে পারে। এবং এটা ব্যবহার করতে গেলে অনেক শিক্ষকরা বলে থাকেন এটা করা যাবে না। নো, এটা করা যাবে না, দিস ইজ রং কনসেপ্ট। এটা সবচেয়ে সফিস্টিকেটেড এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা। যে কোনো অবস্থায় আমি উৎপাদ বা বিক্রিয়কের মোল সংখ্যা, আয়তন, ঘনমাত্রা, ভর, ওজন সব কিছু বের করতে পারি। সুতরাং ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমি এইভাবে করে ফেলবো। ওকে, এবার আমরা এটাকে একটু করি। আমাকে দেখতে হবে কি দেওয়া আছে, কি বের করতে হবে। উক্ত দ্রবণের 20 মিলিলিটারকে টাইট্রেট করতে 0.03 এম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হয়। তাহলে 20 মিলিলিটার বলা আছে, 20 মিলিলিটারকে টাইট্রেট করতে। তাহলে আমি দেখি 20 মিলিলিটারের মধ্যে আমার কতটুকু ফেরাস সালফেট ছিল, ওকে, বা ফেরাস সালফেটের মধ্যে আয়রন কতটুকু ছিল। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি, বা ঘনমাত্রা দিয়েও বের করা যেতে পারে, এটার ঘনমাত্রাও বের করতে পারি, ঘনমাত্রা থেকে সেখানে ভর বের করতে পারি। এনকে লিখতে পারি S ইন্টু VL, ওকে, এটাকে লিখতে পারি S ফেরাস সালফেট ইন্টু V অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই 10। এখানে আছে N এর মান আছে S ইন্টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ইন্টু V KMnO4 ইন্টু 2। সবচেয়ে মজার কথা হলো এটা লিটারে নিতে হবে, এটা লিটারে নিতে হবে। কেন? কারণ আমাদের ফর্মুলা আছে C সমান N/V, ভিটা হচ্ছে লিটারে। দিস ইজ মোল সংখ্যা, দিস ইজ ঘনমাত্রা, দিস ইজ আয়তন, এবং আয়তন হচ্ছে লিটারে। তাই আমি যখন
মোল সংখ্যাকে আমি এটাতে কনভার্ট করবো, গুণ করে ফেলবো, তাহলে সি ইন্টু ভি, অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তন এই দুটো, অর্থাৎ মোল সংখ্যা কিন্তু এস ইন্টু ভি এ প্রকাশ করা যায়। আমি সি দিয়েও লিখতে পারি, এস দিয়েও লিখতে পারি, দ্যাট ইজ নট প্রবলেম। তো আমি এসটার মান আমরা বের করতে চাই, তাহলে এস অফ ফেরাস সালফেট FeSO4, ভি এর মান আছে আমার এখানে 20কে 1000 দ্বারা ভাগ করে আমি লিটারে নিয়ে গেলাম, ওকে, ইন্টু 10, দেন এস আছে এখানে 0.03 ইন্টু ভি আছে এখানে আমার 85, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেলাম, ইন্টু 2, 1000 ক্যান্সেল, এটাতে কাটলে হয় 5 দিয়ে কাটলে হয় 4। দেয়ারফর আমি যদি বলি এস অফ ফেরাস সালফেট দ্রবণ, দ্যাটস এটা হচ্ছে 0.03 ইন্টু 85 ডিভাইডেড বাই A4 নিচে চলে আসবে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কত হয়, ওকে, 0.03 ইন্টু 85 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 4, দ্যাটস ইকুয়াল টু এটা হচ্ছে 0.6375 m। প্রশ্ন আসতে পারে যে ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা কত, এটাও দিতে পারে যে উদ্দীপকের যে উদ্দীপকের যেটা আমি ব্যবহার করছি বিক্রিয়ক বা বিকারক, সেটা হচ্ছে ফেরাস সালফেট বা বিজারক, এটার ঘনমাত্রা কত, 0.6375। এটা আমি একটু লিখে রাখি এখানে, আমার এটা অঙ্ক সলভ করা লাগবে। FeSO4 এর ঘনমাত্রা হচ্ছে 0.6375 m। এমটা কখনো কোনো অবস্থাতে ছোট হাতের এম লেখা যাবে না, এম ফর মোলারিটি, ছোট হাতের এম ফর মোলারিটি, এন ফর নর্মালিটি, এফ ফর ফর্মালিটি, সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে আমাকে। ওকে, তাহলে আমার কিন্তু এখনও শেষ হয়নি, আমার এটা এখনও শেষ হয়নি, আমি ঘনমাত্রা পেয়ে গেছি। ওকে, এখন ঘনমাত্রা থেকে দেখব আমার এটার ভর কত। আমরা একটা সূত্র জানি, সি সমান হচ্ছে 1000 W ডিভাইডেড বাই এম ইন্টু ভি, যখন ভিটা আমি মিলিটারে প্রকাশ করব, যখন এটাকে আমি লিটারে প্রকাশ করব, দ্যাট উইল বি W বাই এম ইন্টু ভি, দ্যাটস লিটার। বোথ ইকুয়েশন আর কারেক্ট। যখন আমার আয়তনটা মিলিটারে দেওয়া থাকবে, এখানে মিলিটারে আছে, তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, সি এর মানটা আছে 0.6375 ইকুয়াল টু আছে 1000, অ্যান্ড ডাব্লিউটা বের করব এম হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটের আণবিক ভর কত, 151.85। বলে কীভাবে আমরা একটু যদি দেখাই, দ্যাট ইজ ফেরাস সালফেট। আয়রনের আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 55.85, সালফার হচ্ছে 32, অক্সিজেনের 16 ইন্টু 4, দ্যাটস ইকুয়াল টু 55.85 প্লাস হচ্ছে 32 প্লাস 4 16 64, দ্যাট ক্যান বি, ইফ উই ক্যালকুলেটেড ইট ভেরি ম্যাজেস্টিক্যালি, উই হ্যাভ 55.85 প্লাস 32 প্লাস 64, দ্যাটস ইকুয়াল টু 151.85। দেন আমরা যদি ভাগ করে দিই 151.85 ইন্টু এটার ঘনমাত্রা আছে 20, সুতরাং ডব্লিউটা যদি কাউন্ট করি তাহলে কত হবে, ডব্লিউটা হবে 151.85 ইন্টু 20 ইন্টু 0.6375 ডিভাইডেড বাই হচ্ছে 1000 এত গ্রাম। তাহলে 151.85 ইন্টু 20 ইন্টু 0.6375 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 1000 ইকুয়াল টু 1.9360,875 গ্রাম। অর্থাৎ আমি এখানে দেখতে পাইলাম 20 মিলিলিটার দ্রবণের মধ্যে আমার ফেরাস সালফেট আছে হচ্ছে 1.9360,875 গ্রাম। এটা কিন্তু ফেরাস সালফেট, নট আয়রন, এটা কিন্তু আয়রন নয়, এটা হচ্ছে আমার ফেরাস সালফেট। পুটুরাটা অঙ্ক করার সময় খুব খেয়াল করে করতে হবে। ওকে, এবার আমরা আসি পরের অঙ্কটাতে, এখনও সলভ হয়নি। এখানে আমার আছে 20 মিলিলিটার, এটা হচ্ছে 20 মিলিলিটারের মধ্যে আছে এতটুকু ফেরাস সালফেট, কিন্তু আমি তো টোটাল নিয়েছিলাম 100 মিলিলিটার, সুতরাং দেখি 100 মিলিলিটারের মধ্যে কত আছে। ওকে, এবার এটা সলভ করি আবার। সেটা হচ্ছে আমার 20 মিলিলিটার দ্রবণে ফেরাস সালফেট আছে সমান হচ্ছে 1.9360,875 গ্রাম। 1 মিলিলিটার দ্রবণে আমার ফেরাস সালফেট আছে কম, 1.9360,875 ডিভাইডেড বাই হচ্ছে 20 এত গ্রাম। আর এখন আমার এটা আছে এখানে
100 মিলিলিটার, এটাতে টোটাল কতটুকু আছে? দ্যাট ইজ 100 মিলিলিটার দ্রবণে অর্থাৎ আমার ফেরাস সালফেট আছে সমান 1.9360875 ইন্টু 100 ডিভাইডেড বাই 20, এটা কাটলে হয় 5 এত গ্রাম, সমান হচ্ছে 1.9360875 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে 9.680437 গ্রাম। এটা হচ্ছে আমার ফেরাস সালফেট আছে টোটাল, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে ফেরাস সালফেট আছে আমার এতটুকু। তাহলে এখনও আমার অঙ্ক শেষ হয়নি, এটা হচ্ছে 9.680437 গ্রাম। এটা হচ্ছে আমার টোটাল ফেরাস সালফেট দ্রবণটা, এখানে টোটাল ফেরাস সালফেট দ্রবণ হচ্ছে এতটুকু। এবার আমরা এইটাকে একটু দেখি যে এটা কিভাবে করব। আমাকে বলছে আয়রনের পরিমাণ, আমাকে কিন্তু চাইছে এ পাত্রে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ, এ পাত্রে আকরিকে, তাহলে এখানে 1.5 গ্রাম লোহা আকরিক আছে, লোহার কথা বলা আছে, লোহা। তাহলে আমরা দেখি এবার লোহা কতটুকু ছিল। তাহলে 151.85 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে সমান 55.85 গ্রাম। সুতরাং 1 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে সমান 55.85 ডিভাইডেড বাই হচ্ছে 151.85 গ্রাম। আর এখানে যেটা আছে 9.680437 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে সমান 55.85 ইন্টু 9.680437 ডিভাইডেড বাই 151.85 গ্রাম। তাহলে একটু যদি করি 55.85 ইন্টু 9.6084375 ইকুয়াল টু ভাগ হচ্ছে 151.85 ইকুয়াল টু হচ্ছে 3 দ্যাটস ইকুয়াল টু 3.5604375 গ্রাম। এতটুকু থাকবে আয়রন, কিন্তু এখানে দেওয়া আছে আয়রন হচ্ছে 1.5 গ্রাম। এই অঙ্কটা ভুল ছিল পরীক্ষায়, আমরা একটু সংশোধন করে নেই, এটা হবে 3.5 গ্রাম, এটা 1.5 গ্রাম হবে না, 3.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3.5 যদি আমরা ধরি, আমরা অর্থাৎ ইকুইভ্যালেন্ট টু 3.5 গ্রাম, তাহলে 3.5 গ্রাম ধরি তাহলে 3.5 গ্রামই ছিল, আমরা বিক্রিয়া পেয়েছি, এবং আমাদের মূল লোহার আকরিকটা ছিল 3.5 গ্রাম, সুতরাং এখানে কোনো ভেজাল ছিল না। ওকে, উত্তর হচ্ছে কোনো ভেজাল ছিল না, এটা ভুল আছে, এটা হবে 3.5 গ্রাম, অথবা এটা কারেকশন করে দিতে হবে, আমরা এটাই এইভাবেই করব। দেন লাস্ট, জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করে উক্ত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা দেখলাম প্রথমে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো ফেরাস সালফেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7। তাহলে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করবে না যতক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো অ্যাসিড না দেবো। অ্যাসিডটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। তাহলে যখন সালফিউরিক অ্যাসিড দেবো ফেরাস সালফেট আমার উৎপন্ন হবে ফেরিক সালফেটে অর্থাৎ Fe2SO4 ফেরিক সালফেট উৎপন্ন হলো। তারপরে পটাশিয়াম সালফেট K2SO4, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 এটাতে পরিণত হলো, এবং সাথে উৎপন্ন হবে আমার পানি। আমরা যদি সমতা যদি না করি, এইভাবে যদি রেখে দিই, এখন এখান থেকে আমাকে বলছে জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করে উক্ত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা অম্লীয় মাধ্যম, এখানে আছে Fe2 প্লাস আয়ন প্লাস এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন অর্থাৎ Cr2O7 মাইনাস আয়ন প্লাস S প্লাস আয়ন, অর্থাৎ এটা অম্লীয় মাধ্যমে S প্লাস দিবে, সেখান থেকে হচ্ছে Fe অর্থাৎ ফেরিক আয়ন প্লাস এগুলো দরকার নেই ক্রোমিয়াম, এটা হচ্ছে 2Cr3 প্লাস সাথে উৎপন্ন হয়েছে পানি। এই হচ্ছে আমার মোটামুটি এই আমার আয়ন
কে আইডেন্টিফাই করা। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এই অঙ্কটা দেওয়ার কথা ছিল এখানে, এটা দেওয়ার কথা ছিল গ নম্বরে। এটা বিশাল বড় অঙ্ক, এটা 4 নম্বরে, এটা আসে সাধারণত 3 নম্বরে, কিন্তু এই বোর্ডে একটু উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে। এটা বড় অঙ্ক দিচ্ছে 3, এটা ছোট অঙ্ক দিচ্ছে 4। দ্যাট নট ফ্যাক্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আয়রন থেকে আয়রন 2 থেকে আয়রন 3+, আয়রনের জারণ মান ছিল 2+, এখানে আয়রনের জারণ মান ছিল 3+। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার যেটা জারণ মান সেটা বাড়ছে। অক্সিডেশন জারণ মান বাড়লে সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, অর্থাৎ এটা অক্সিডেশন রিঅ্যাকশন। Cr2O7 2- ক্রোমিয়ামের জারণ মান কত যদি আমরা না জানি তাহলে এইভাবে বের করবো। যেহেতু আমাদের সবগুলো সলভ হয়ে গেছে, আমি একটু মুছে দিই বিক্রিয়াটা সমাধান করার জন্য। ওকে, আমাদের এখানে আমরা যদি একটু দেখি Cr2O7 2- ক্রোমিয়ামের জারণ মান কত আমি তো জানি না। ধরে নেই ক্রোমিয়ামের জারণ মান x, তাহলে x × 2 প্লাস অক্সিজেনের জারণ মান -2 × 7, দ্যাটস ইকুয়াল টু -2। তাহলে আমি পাচ্ছি 2x - 14 ইকুয়াল টু -2, or 2x equal to 14 - 2, that's equal to 12, therefore x equal to হচ্ছে +6। তাহলে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে আমার 3+। ওকে, ক্রোমিয়ামের জারণ মান 3+। তাহলে ক্রোমিয়ামের জারণ মান +6 থেকে জারণ মান এখানে +6 থেকে হয়েছে +3। তাহলে অক্সিডেশন যে নাম্বারটা এটা হ্রাস পেয়েছে, হ্রাস পাইলে সেটা হচ্ছে রিডাকশন। তাহলে দুই রকমের বিক্রিয়া ঘটেছে, একটা হচ্ছে জারণ বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, জারণ অর্ধ বিক্রিয়া যেটা সেটা হচ্ছে Fe2+ থেকে একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ -1 ইলেকট্রন, সেটা হয়েছে ফেরিক আয়নে। দেন এটা হলো জারণ। দেন বিজারণ অর্ধ বিক্রিয়া হয়েছে আমার এখানে এরকম Cr2O7 2-। আমরা দেখতে পাচ্ছি তার জারণ মান ছিল +6, এর জারণ মান ছিল +3। তাহলে সে কয়টা ইলেকট্রন ছাড়ে, অর্থাৎ তার ইলেকট্রন ছাড়ে +6 - 3, অর্থাৎ 3টা। তাহলে 3টে ইলেকট্রন সে গ্রহণ করে। আচ্ছা, 3টে ইলেকট্রন সে ছাড়ে দেয়, তাহলে 3 ইলেকট্রন। তাহলে একটা ক্রোমিয়াম যদি 3টে ইলেকট্রন ছাড়ে, দুইটা ক্রোমিয়াম থাকবে, 6টা ইলেকট্রন ছাড়বে, সাইরা সে Cr3+ পরিণত হয়েছে। এখন আমরা যদি দুটো বিক্রিয়াকে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমিয়াম 2টা, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, যেহেতু একটা ক্রোমিয়াম থেকে 3+ আসছে, 2টা থেকে 2 Cr3+ আসছে। এবং আমরা যদি কম্বাইন্ডলি যোগ করি, 1 নম্বর যে বিক্রিয়া আমি দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনের সংখ্যা আছে 1টি, এখানে আছে 6টি, তাহলে এটাকে 6 দ্বারা গুণ করি। 6 দ্বারা গুণ করলে আমি পাচ্ছি 6Fe2+ - 6 ইলেকট্রন, দ্যাটস ইকুয়াল টু 6 Fe3+। আর পরবর্তীতে হচ্ছে Cr2O7 2- প্লাস 6 ইলেকট্রন মাইনাস ইকুয়াল টু এইভাবে হচ্ছে 2 Cr3+। আমরা যোগ করলে এটা সমতা করে দেবো, দ্যাটস, অর্থাৎ ইলেকট্রনকে আমরা ভ্যানিশ করে দিলে, অর্থাৎ সমতা করলেই আমাদের বিক্রিয়াটা সমাধান হয়ে যাবে। ওকে, আমরা করে ফেলেছি, আমরা মোটামুটি সমাধান করে ফেলেছি। আরেকটা জিনিস এখানে আমার একটু বলতে হবে, সেখানে হলো এখানে অক্সিজেন আছে কয়টি? 7টি। তো যতটা যেমন অক্সিজেন তত অণু পানি, তাহলে 7 × 14, 7 × 14, অর্থাৎ 7টা অক্সিজেন, এখানে 7টা অক্সিজেন মিলে গেছে, বাট 7 × 14টা হাইড্রোজেন, এখানে 14টা জাইমন হাইড্রোজেন বের হয়ে আসবে। তার মানে আমরা বিক্রিয়াটা সমাধান করে ফেলছি। এই হচ্ছে আমার ফাইনাল সমাধান বিক্রিয়া। দিস ইজ 17, দিস ইজ 6 to 8। এই হচ্ছে সমতাকৃত ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমাদেরকে যখন বলবে যে আয়ন ইলেকট্রন সমতা মাধ্যমে বিক্রিয়াটি সমাধান করো, আমরা এইভাবে করে দিব। আমি আশা করছি আমাদের আজকের এই ক্লাস সবাই বুঝতে পেরেছে। আমরা নেক্সট সেশনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।